তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহক পর্যায়ে ইউনিটে 1.5 টাকা বাড়িয়ে 10.5 টাকার বেশি নির্ধারণ, ক্ষুব্ধ ভোক্তা। প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে জামায়াতের বিক্ষোভ। হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা, যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2, সতর্ক অবস্থানে বিজিবি। ওসমান হাদি হত্যায় ক্যাসিনো খালেদের অস্ত্র ব্যবহার, নারকের পিএস সহ জড়িত 5, সিআইডির তদন্ত। মমতার মন্তব্য, আমলে নিচ্ছে না সরকার, আসামিদের ফেরাতে আলোচনা। নির্যাতন করে টিকে থাকা যায় না, সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে হবে। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব, দেশ অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। গণশুনানির মাত্র 5 কার্যদিবসের মাথায় তড়িঘড়ি করে বাড়ানো হলো বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি গড় দাম 1 টাকা 52 পয়সা বা 16.68% বাড়ালো বিইআরসি। সংস্থাটির চেয়ারম্যান জানান, বাজেট সামনে রেখে গ্রাহক ও পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা করা হয়েছে, যা 1 জুন থেকেই কার্যকর হবে। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষুব্ধ জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা গ্রাহকরা। জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে এবার সাধারণ মানুষের কাঁধে নতুন বোঝা। অনেকটা তাড়াহুড়া করেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। বিদ্যুতের উৎপাদন গণশুনানির মাত্র 13 দিন বা 5 কার্যদিবসের মাথায় নজিরবিহীন দ্রুততায় বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। পাইকারি পর্যায়ে প্রায় 20%, সঞ্চালন চার্জ 24% ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম বাড়ানো হয় 16.68% বা ইউনিট প্রতি 1 টাকা 52 পয়সা। নতুন এ দাম কার্যকর হচ্ছে 1 জুন থেকেই। নতুন দাম অনুযায়ী আবাসিকে নিম্ন আয়ের গ্রাহকদের ইউনিট প্রতি বাড়তি দাম গুনতে হবে 69 পয়সা। অন্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে সর্বোচ্চ 2 টাকা 74 পয়সা পর্যন্ত। বিদ্যুৎ বিভাগের প্রস্তাবিত দাম বৃদ্ধির সঙ্গে খুব একটা তফাৎ দেখা যায়নি বিইআরসির আদেশে। এমন অবস্থায় গণশুনানির মূল্য থাকলো কোথায়, প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। এটা তো কোনো চাপ ছিল না। অবশ্যই জুন মাস এটা বাজেটের মাস, একটা বাজেট পেশ হবে আগামী 11 তারিখে। সো এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে বাজেটের আগে এটা দেওয়া ঠিক হবে। যদিও বিইআরসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কমবে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়, যার সুফল পাবেন গ্রাহকরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। এবং এর মধ্যে যদি আমরা ক্যাপাসিটি চার্জ কমাতে পারি, তো নিঃসন্দেহে প্রোডাকশন কস্ট কমবে। এই বিষয়গুলো আমরা নির্দেশনা দেবো যাতে ক্যাপাসিটি পেমেন্টটা হ্রাস পায়। কারণ বিদ্যুতের যে খরচ আছে, উৎপাদন খরচ, বেশ উল্লেখযোগ্য অংশ কিন্তু এই ক্যাপাসিটি চার্জ। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান স্বীকার করেন, ভুল নীতির কারণে বেড়েছে বিদ্যুতের উৎপাদন ব্যয়। আরেক দফা দাম বাড়ায় নেতিবাচক প্রভাব পড়বে জনজীবনে। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষুব্ধ জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপে থাকা গ্রাহকেরা। এদেশে কোনো কিছুর দাম কমতেছে না, শুধু বাড়তেছে। সব সরকারে আমাদেরকে আশা দেয়, আসলে যখন তারা সংসদে বসে ওই অতীতের মতোই চলে। কামাইটা তো আর বাড়তি হচ্ছে না, কিন্তু আমাদের তো খরচাটা বেশি হয়ে যাচ্ছে। সব জিনিসেরই দাম নিয়ন্ত্রণের বাইরে গেলে মানুষ তো মনে করেন চলতে পারবো না। আমরা দিন আনি দিন খাই, গ্যাসের দাম বাড়ছে, কারেন্টের দাম বাড়ছে, সবকিছুর তো দাম বাড়ছে। একটা জিনিসের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে। বিইআরসি বলছে, দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে 41,000 কোটি টাকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। এদিকে ফ্যাসিবাদী কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হচ্ছে এমন অভিযোগ তুলে আন্দোলনে অংশ নেয়ার কথা জানিয়েছেন জামাত আমির। রাজধানীর শেওড়াপাড়ায় স্থানীয় নাগরিকদের নিয়ে ঈদ পুনর্মিলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামীর কাফরুল থানা শাখা। এতে যোগ দেন স্থানীয় সাংসদ ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াত আমির বলেন, বাজেটের আগে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। 1 মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না।
ফ্যাসিবাদী কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হচ্ছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, ব্যাংকটি রক্ষায় আন্দোলনে অংশ নেবেন তিনিও। এই ব্যাংকের ক্ষতি হবে আর তারা চুপ করে বসে থাকবে এটা আশা করবেন না। 10 টাকা ডিপোজিট থাকলেও আমি এই ব্যাংকের মালিক। আমার এই সত্তা নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। আমি সামনে গিয়ে বুক খুলে দাঁড়ায় বলবো, যতগুলি আমার বুকে মারো। সক্রিয় বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে কার্যকর ভূমিকা রাখতে জামায়াত ইসলামী বদ্ধপরিকর বলেও মন্তব্য জামায়াত আমিরের। আমরা লড়ে যাব, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আপনারা বাংলাদেশ ভারত সীমান্তে হঠাৎই ছড়িয়ে পড়েছে উত্তেজনা। যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। অন্যদিকে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে আহত হয়েছেন 2 বাংলাদেশি। এই অবস্থায় টহল জোরদারের পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অস্ত্র হাতে সীমান্তে অতন্ত্র প্রহরী, পুশিন সহ যে কোনো অপচেষ্টা রুখতে সতর্ক অবস্থানে বিজিবি। চলছে দিনরাত টহল। বুধবার ভোরে বেনাপোলের সাদিপুর সীমান্তে বিজিবির তৎপরতায় পিছিয়ে যেতে বাধ্য হয় পুশিনের চেষ্টায় থাকা বিএসএফ এর সদস্যরা। শূন্যরেখা থেকে 15 জনের দলকেও সরিয়ে নেয় তারা। পরে বিজিবির পক্ষ থেকে ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি। বাহিনীর অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে টহল স্বাভাবিক রেখেছে বিজিবি। কাঁটাতারের বেড়ার এই পাশে বিএসএফ কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশের ভিতরে ঢুকাই দিয়েছিল। আমরা আতঙ্কিত এলাকাবাসী, তারা কিন্তু কখনোই সীমান্ত রেখা ক্রস করতে আমরা দেইনি। টহল থাকার কথা ঠিক সেরকমই আছে। এই অবস্থায় সীমান্ত এলাকা পরিদর্শনে যান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এই সময় সীমান্ত হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য। এর আগে রোববার রাতে ভারতের হরিদাসপুর এলাকায় 3টি ট্রাকে করে 150 শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। এই সময় যশোর 49 ব্যাটালিয়নের টহল দলের বিজেপি সদস্যরা তাদের আটকে দেয়। জয়পুরহাট সীমান্তেও চলছে উত্তেজনা। 26 মে থেকে 1 জুন পর্যন্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্যরা 5 বিবির ঘোড়াপাড়া সীমান্তে অন্তত 50 মিটার কাঁটাতারের বেড়া দিয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গরু ছাগল নিয়ে জমিতে ঘাস খাওয়ানোর জন্য যখন নিয়ে যায়, তখন সেক্ষেত্রে দেখা যায় বিএসএফ এর আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা যখন রাতে আদারে থাকি, ওরা ওখান থেকে হয়ে চিল্লাপাল্লা করে। এর একটা স্থায়ী সমস্যার সমাধান চাই। এদিকে সাতক্ষীরায় বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হন কালীগঞ্জের শীতলপুর গ্রামের মহিউদ্দিন ও শাহিন। স্বজনরা জানান, প্রায় 1 বছর আগে ভারতে যান তারা। সেখানে তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করছিলেন। ঈদের ছুটিতে বুধবার ভোরে সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার সময় বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ক্ষমতা নেয়ার মাস না পেরোতেই সীমান্ত উত্তেজনাকে তাদের অভ্যন্তরীণ ফায়দা হাসিলের কুটচাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভারত থেকে নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না বলেও মনে করেন তারা। তবে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে দ্বিপক্ষীয় আলোচনা জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। যশোরের বেনাপোল সীমান্তের শূন্য রেখায় 2 দিন ধরে আটকে ছিলেন নারী ও শিশুসহ বেশ কয়েকজন। তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা। প্রবেশ করতে পারেননি বাংলাদেশে। এমন ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। বাংলাদেশের সাতক্ষীরা সংলগ্ন ভারতের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে দেশটিতে যাওয়া কয়েকশো কথিত বাংলাদেশি ফেরার জন্য জড়ো হয়েছেন বলেও জানা গেছে। অবৈধ অনুপ্রবেশ সহ সাম্প্রতিক নানা ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনা অনেকটা ধারাবাহিক রূপ নিয়েছে বলেই মনে করেন বিশ্লেষকরা। পুশিনকে অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা লাভের জন্য বিজেপির অপচেষ্টা হিসেবে দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। বিজেপি ক্ষমতায় আসার জন্য এইটা একটা ইলেকশনের, একটা নির্বাচনের একটা চাল ছিল যে লক্ষ লক্ষ বাংলাদেশি এখানে ঢুকে গেছে, আমরা এদেরকে বিতাড়িত করব আমাদের, এবং তারা এই স্লোগান দিয়ে তারা নির্বাচনে জিতে আসছে। বলা হচ্ছিল লক্ষ লক্ষ লোক আসবে। আমার মনে হয় না এই ধরনের কোনো প্রোগ্রাম তারা করবে বা করতে পারবে। এভাবে হাইপ তুলে তারা যেটা করছে, এটা
তাদের আভ্যন্তরীণ রাজনীতির জন্য এবং কোনোভাবেই বাংলাদেশ ভারতের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে কোনো পজিটিভ পদক্ষেপ নয়। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠকের আগে এই ধরনের ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে। এর মাধ্যমে ভারত মূলত বাংলাদেশের কাছে কিছু সুবিধা চায় বলে মনে করেন এই বিশ্লেষক। ভারত বাংলাদেশের কাছ থেকে অনেক ধরনের ফেভার চায়, তার প্রয়োজনীয় ফেভারগুলো, এবং এই ফেভারগুলো সে আদায় করার জন্য আসলে যে পদ্ধতি অনুসরণ করে, আমি মনে করি এটা পদ্ধতিরই অংশ। সেটি হলো বাংলাদেশকে চাপে রেখে সে তার ফেভারগুলো আদায় করতে চায়, এবং এটি তারই অংশ, এবং এটি নতুন কোনো ঘটনা না, বিচ্ছিন্ন ঘটনা না। ভারত সবসময় নানান রকমভাবে বাংলাদেশকে চাপে রাখতে চায়। পুশিন ঠেকাতে সীমান্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যায় ব্যবহার করা হয় ক্যাসিনো খালেদের অস্ত্রের যোগানদাতা চট্টগ্রামের মাজেদুল হেলালকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। হত্যায় নাম এসেছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লব সহ 5 জনের। সিআইডি বলছে ভারতে গ্রেফতার ফয়সাল সহ 3 জনকে ফেরালেই উদ্ঘাটন হবে পুরো রহস্য। এদিকে মমতার বক্তব্য আমলে না নিয়ে আসামিদের ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাসুদুর রহমানের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, কারণ এটা জানে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর আবারও আলোচনায় বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড। ডিবি থেকে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে আসার পর গত 5 মাস ধরে সিআইডি নতুন কি তথ্য সামনে আনতে পেরেছে সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব। রাজধানীর পল্লবীর সাবেক কাউন্সিলর বাপ্পিকে মাস্টার মাইন্ড উল্লেখ করে 17 জনের নামে গত 6 জানুয়ারি হাদি হত্যা মামলায় অভিযোগপত্র দেয় ডিবি। বাদীর নারাজিতে 15 জানুয়ারি থেকে মামলাটি অধিকতর তদন্তে নামে সিআইডি। এক সপ্তাহের মধ্যে হত্যায় জড়িত সন্দেহে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করে সংস্থাটি। জিজ্ঞাসাবাদে সামনে আসে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে হত্যার মিশনের জন্য ঠিক করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লব ও আদাবত থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুবেল। সামনে আসে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ছাত্রলীগ নেতা মাইনুদ্দিন শুভর নামও। নরসিংদী থেকে উদ্ধার অস্ত্রের ফরেনসিক করা হয় সিআইডির ল্যাবে। প্রমাণ মেলে হত্যায় ব্যবহার হয়েছে সেটি। এবার অস্ত্রের গায়ের নম্বরের সূত্র ধরে ঢাকায় 2টি ও চট্টগ্রামে 1টি দোকানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক হেলালকে গ্রেফতার করা হয়। মাজেদ আদালতে জবানবন্দি দেন অস্ত্রটি দিয়েছিলেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়াকে। সন্দিগ্ধ একজনকে আমাদের তদন্তকারী কর্মকর্তা অ্যারেস্ট করতে সক্ষম হয়, তার 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়, এবং এই মামলায় যে অস্ত্র সরবরাহকারী তাকেও অ্যারেস্ট করে, তারও 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়। হত্যাকাণ্ডের বিরুদ্ধে মোটরসাইকেলটির মালিক তাকেও আমরা শনাক্ত করতে সক্ষম হই। সিআইডি বলছে ডিবির তদন্তে 17 জনের পাশাপাশি তারা আরও 6 জনের নাম পেয়েছে। তদন্ত শেষ পর্যায়ে। আমাদের সাইড থেকে মোটামুটি ধরতে পারেন যে আমরা একটা পর্যায়ে চলে এসেছি। বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনার জন্য আমাদের সিআইডির পক্ষ থেকে সকল যোগাযোগ করা হয়েছে। তাকে আমাদের কাছে পাই, ইন্টারোগেট করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা চার্জশিট দিতে সক্ষম হব। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন ভারতে গ্রেফতার হাদির হত্যাকারীদের ফেরাতে কাজ চলছে, আমলে নেওয়া হচ্ছে না বাইরের কারো বক্তব্য। পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। কূটনৈতিক চ্যানেলে অভিযুক্তদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্যাতন করে রাজনীতিতে টিকে থাকা যায় না, সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরএ মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। ঠাকুরগাঁওয়ে আলাদা 2টি অনুষ্ঠানে একথা বলেন তিনি। ঠাকুরগাঁয়ের নতুন 2 উপজেলা ঘোষণা হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয় বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বুধবার বিকেলে নতুন উপজেলা ভুল্লির গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্যাতন করে রাজনীতিতে টিকে থাকা যায় না, তাই সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে হবে। জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে,
সেই আস্থার মূল্য আপনাদেরকে দিতে হবে। পিটিয়ে নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না, যাকে তাদের হাসিনায় টিকে থাকি, তাই না? এর আগে দুপুরে রুহিয়াকে নতুন উপজেলা করায় এলাকাবাসীর আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তার আমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার এই বিভ্রান্ত না হয়ে যাই। বিএনপির মহাসচিব আরো বলেন, সব রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দু যেন সংসদ হয়, সেজন্য সংসদকে কার্যকর করতে হবে। দেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে, যা নিজেদের কর্মকাণ্ডে দেখাতে হবে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয়ে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌজন্য সাক্ষাৎ ছাড়াও কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুইয়ের প্রতিনিধি দল, যেখানে খাদ্য, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া ডিএনডি বাঁধ সংক্রান্ত একটি সভায় অংশ নেন সরকার প্রধান। সচিবালয়ে নিজ কার্যালয়ে বুধবার ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টা থেকে অফিস শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন বৈঠক সহ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন সরকার প্রধান। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। মিৎসুইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে খাদ্য, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার নারায়ণগঞ্জ ড্যামরা অঞ্চলের ডিএনডি বাঁধ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও রাজক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। সেখানে দাপ্তরিক কার্যক্রম শেষ করে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর 23তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। বাংলাদেশের ইতিহাসে তিনি 8ম সেনা কর্মকর্তা, যিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরও থাকছে, রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির আত্মপক্ষ সমর্থন, দোষ স্বীকার সোহেলের, নির্দোষ দাবি স্বপ্নার। কাল যুক্তিতর্ক উপস্থাপন, আগামী সপ্তাহে রায় ঘোষণার আশা। আরও 7 শিশুসহ হামে প্রাণহানি ছাড়ালো 600। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 1265 জনকে। টিকা কার্যক্রমের 2 মাস পরও কমেনি মৃত্যুর সংখ্যা। কারণ হিসেবে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য জটিল রোগকে দায়ী করছেন চিকিৎসকরা। জনবহুল এলাকা থেকে শিশুদের দূরে রাখার পরামর্শ তাদের। শিশুদের শরীরে হামের টিকা কার্যকর হতে সময় লাগে 4 সপ্তাহ। সরকারি উদ্যোগে টিকা কার্যক্রমের সময় 2 মাস পেরোলেও এখনও কমেনি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিন হাসপাতালে ভিড় করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হামে আক্রান্ত শিশুরা। বর্তমানে হাসপাতালে থাকা বেশিরভাগ শিশু ঈদের ছুটিতেই আক্রান্ত হয়ে ভর্তি। ঈদের ছুটিতে ভিড়ের মধ্যে বাড়ি গেছে অনেকে। পাশাপাশি এ সময় বাড়িতে থাকে মানুষের সমাগম, এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। ঈদের বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার একদিন পরই অসুস্থ হয়ে পড়ে। প্রায় 4-5 দিন অসুস্থ এবং মাথা উঠাতে পারে না। প্রথমে এমনি ঠান্ডা লাগছিল, তারপরে জ্বর মানে আইতে আবার যাইতো এরপরে নিয়ে আসলাম এরপরে হেরা বলছে যে হাম। ঈদের 5-6 দিন আগে থেকেই আমরা দেখতেছি গোটা চোখ লাল। চিকিৎসকরা বলছেন সংক্রমণ কমাতে জনবহুল স্থান থেকে দূরে রাখতে হবে শিশুদের। যেই বাচ্চার সর্দি কাশি আছে সেই বাচ্চার কাছে না গেল অন্য বাচ্চা, যেই বাচ্চার গার্জিয়ান দেখলো যে তার বাচ্চার সর্দি কাশি জ্বর আছে তাকে একটু সরিয়ে রাখলাম। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সামাজিক সচেতনতা। এখন যেগুলি পাচ্ছি আমরা সেগুলি ছিল আনভ্যাকসিনেটেড, যেগুলির পুষ্টিহীনতা, যেই রোগগুলির রোগ ক্ষমতা কম,
ওই রোগীগুলি, এগুলো ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে যাবে। হামে বেশিরভাগ শিশু মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য জটিল রোগকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। অবস্থা জটিল হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ তাদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কর্তৃপক্ষের অবহেলার কারণেই আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এই ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না। এই ঘটনার তদন্ত প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছে কমিটি। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি সন্তানহারা পরিবারগুলোর। কয়েক ঘন্টার মধ্যে আদ্দিন হাসপাতালে জীবন প্রদীপ নিভে যায় 6 নবজাতকের। দেশব্যাপী ক্ষোভ সৃষ্টি হলে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদারকি শুরু করে। ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা দুটি তদন্ত কমিটি মাঠে নামে। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবস্থার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি মিলেছে। ধারণা করা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের। এ ঘটনায় আর যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই দায়ীদের কঠোর বিচার নিশ্চিতের দাবি সন্তানহারা বাবাদের। এটা তদন্ত চলতে আছে মেডিকেল কর্তৃপক্ষের গাফলতির কারণে আমার সন্তান হারাইতে হয়েছে। আর কারো যেন সন্তান না হারায়, আর কারো যেন যে বাবা হারা না হয়, কেউ যেন মা হারা না হয়। আইনীয় যে বিষয়টা এটা ওনারা 100% দিয়ে ট্রাই করবে, জানি এভাবে জানি আর কারো বাচ্চা এরকম 3 দিনের বাচ্চা জানি না মারা যায়। বাংলাদেশের যিনি অভিভাবক এখন প্রধানমন্ত্রী আছে তার হস্তক্ষেপ কামনা করব, যাতে একটি সঠিক বিচারের আওতায় এনে যেন বাংলাদেশে আরও যে সকল হাসপাতাল আছে যেন পরবর্তীতে সবাই সচেতন হয়। এদিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালে 6টি নবজাতক অবহেলার জন্যই মারা গেছে। এই অপরাধে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকো যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো ছাড় পাবে। হাসপাতালের নানা অনিয়ম ইতিমধ্যেই সামনে এসছে। প্রতিবেদন নিয়ে সন্দেহের সুযোগ নেই বলেও জানান তদন্ত সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে বড় ধরনের সম্প্রসারণ ও উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানান, সব উপজেলা হাসপাতাল 101 শয্যায় উন্নীত করা হবে। এছাড়া নারী ও শিশুর জন্য নির্মাণ করা হবে বিশেষায়িত হাসপাতাল। অবকাঠামো প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রগতি হলেও জনবল সংকট, সীমিত বাজেট এবং সেবার মান নিয়ে রয়ে গেছে চ্যালেঞ্জ। গ্রাম শহরের বৈষম্য, বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রেও আছে ঘাটতি। সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জানান, সব উপজেলার 50 শয্যার হাসপাতাল 101 শয্যায় উন্নীত করা হবে। চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে 5টি শহরে নারীদের জন্য 1000 শয্যা এবং 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। সারা বাংলাদেশের সকল উপজেলায় 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। দুর্নীতির সেই বৃত্ত থেকে বেরিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা খাত তৎসহ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। হামের মৃত্যু কমেছে, ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। শনিবার থেকে সারা দেশে ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শুরু হওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। যেখানে যেখানে লার্ভার জন্মস্থল সেখানে একটা ট্যাবলেট আছে জাপানিজ, সেই ট্যাবলেটটা মানে ডাক্তারি মতে যতটুকু দূরত্বে দেওয়ার কথা ততটুকু দূরত্বে ছিটিয়ে দেওয়া হবে। এতে লার্ভার জন্ম হতে পারবে না, যেগুলি বিদ্যমান এই লার্ভাগুলো মরে যাবে। এই কার্যক্রমটা আমরা গ্রহণ করতে যাচ্ছি। এই বাচ্চাগুলি 15 থেকে গত মাসে 20 তারিখে ভ্যাকসিনেটেড হয়েছে। তাদের ফুল অ্যান্টিবডি ক্রিয়েট হতে আরও 15 তারিখ, এই মাসে 15 তারিখ পর্যন্ত লাগবে। আমরা আশাবাদী যে এর ভিতরে হামের আক্রমণটা, যেটা হামের যে বাচ্চারা আক্রমণ হচ্ছে যাদের উপর, যারা অসুস্থ হচ্ছেন, এটা আশা করি আমরা কমে আসবে। দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্য সেবা গ্রহণ আরো সহজ করতে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের 30 যেই বাচ্চাগুলি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। ভাই, আপনার ক্যারিয়ারের মোড়টা তো 4 দিনের মধ্যে
টোটাল লাইফটাই চেঞ্জ হয়ে গেল। আপনি জাস্ট 3 ঘন্টা সেন্টারে থাকবেন, ব্যাটিং করবেন, একটা 100 হবে, আপনার লাইফ চেঞ্জ। ওই বয়সে খেলা নিয়ে যতই ডেডিকেটেড থাকেন, জীবনে প্রেম ভালোবাসা, মেয়ে ভক্তরাই ফোন করতো, কিন্তু আমি ঠিক 58 সেকেন্ড হলেই আমি কেটে দিতাম, কারণ আমার তো কোনো কাজ নাই যে ওর সাথে গল্প করার। যদি আপনাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা হয়, সেখানে কি ভাবি চরিত্র আসবে? অবশ্যই, কেন না, প্রত্যেকটা মুহূর্ত আমি চেষ্টা করব যে এখানে তুলে ধরার জন্য। দেখছেন প্রবাসের সময়। পরিবারকে ভালো রাখতে বিদেশে যাওয়া প্রবাসী শ্রমিকরাই হয়ে উঠছেন অর্থনীতির কাণ্ডারি, অথচ প্রত্যাশিত সম্মান স্বীকৃতি কোনোটাই পান না বলে অভিযোগ তাদের। তারপরও অভিমানে থেমে যায়নি দেশকে উজাড় করে দেয়ার কর্মতৎপরতা। তাদের কল্যাণে বাজেট থাকে খুবই কম। বরাদ্দ বাড়াতে না পারলে হয়তো অসম্ভব হয়ে পড়বে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সব ছেড়ে বিদেশে যাওয়ার আগে আরও একবার প্রিয়জনকে খুঁজে ফেরা, তারপর পরিবারকে ভালো রাখার প্রত্যাশায় শৈশব কৈশোর কাটানো মাতৃভূমি ছেড়ে পরবাস যাত্রা। পাঠাইলাম এখন ছেলের বিদেশ, যাতে ছেলের ভবিষ্যৎ ভালো হয়, নিজেও ভালো থাকে, আমাদেরকে ভালো রাখতে পারে। ভয় তো আছেই, তারপরও জীবিকার টানে যাচ্ছি। বিদেশে যাওয়া এসব সাধারণ মানুষের শ্রমে ঘামেই স্ফীত হচ্ছে দেশের প্রবাসী আয় রিজার্ভের আকার। ব্যাংকে টাকা পাঠায়, ওই টাকা আমাদের দেশ, আমার নিজের দেশের জন্যই তো ভালো হয়। দেশের একটা ভালো একটা উন্নয়ন এই প্রবাসী মাধ্যমেই তো হয়, কিন্তু আসলে প্রবাসীরা ওরকম কোনো সম্মান আমার মনে হয় না পায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য, মে পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে 32 বিলিয়ন 76 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন তারা। একই সময়ে তৈরি পোশাক শিল্প থেকে এসেছে 35 বিলিয়ন 31 কোটি ডলার। যে রেমিটেন্সটা বর্তমানে আসতেছে, এর চেয়ে এটা দ্বিগুণ করা সম্ভব যদি সরকারের কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। অর্থনীতির ভিত শক্ত করা এমন তথ্য দেখার পর সামনে আসতেই পারে প্রবাসীদের আয় বাড়াতে কতটা আন্তরিক ও দূরদর্শী কর্মপরিকল্পনা নিয়ে চলছে রাষ্ট্র। আমরা সরকারের কাছ থেকে প্রবাসীদের জন্য তেমন কিছু করতে দেখি না। আজ পর্যন্ত $1 উদ্যোক্তাদের জন্য তাদের সরকার কোনোদিন অ্যালোকেট করে নাই। জাতীয় বাজেটের তথ্য বলছে সরকারের পরিকল্পনাতে বরাবরই পিছিয়ে রয়েছে খাতটি। চলতি সহ 5 অর্থ বছরে গড়ে মোট বাজেটের 0.15% করে মিলেছে এই খাতে। এই বরাদ্দের কোনো অংশই বেসরকারি খাতের উদ্যোক্তারা পান না বলে দাবি জনশক্তি রফতানিকারকদের। উইদাউট এনি হেল্প অফ দ্য গভর্নমেন্ট আমরা আমাদের স্ব-উদ্যোগে আমরা চাহিদাপত্র সংগ্রহ করি। আমরা আজকে দেশের বাইরে 1,25,00,000 লোক আমরা পাঠিয়ে থাকি। এমন বাস্তবতায় প্রবাসী আয় বৃদ্ধির হাতছানিকে সহজে মুঠোবন্দি করতে বেসরকারি খাতে দক্ষ কর্মী তৈরিতে আর্থিক সহযোগিতা, প্রবাসীদের সঙ্গে রিক্রুটিং এজেন্সিকেও প্রণোদনার আওতায় আনার পাশাপাশি চাহিদাপত্র সংগ্রহে বিদেশ ভ্রমণে ডলার ব্যয়ের আনুষ্ঠানিক সুযোগ দেওয়ার দাবি তাদের। ফিলিপাইন, নেপাল ওরা স্কিল ওয়ার্কার পাঠাচ্ছে, যেখানে আমরা ম্যাক্সিমাম আমরা পাঠাচ্ছি জেনারেল ওয়ার্কার। স্কিল ওয়ার্কারের সবসময় অভিবাসন ব্যয় কম থাকে, পাশাপাশি তারা রেমিটেন্সটা বেশি পাঠায়, তাদের স্যালারি বেশি হয়। চামড়া শিল্পের উপর আপনি প্রণোদনা দিচ্ছেন, এটাকে আরও বেশি এক্সপোর্ট করার জন্য, কোয়ালিটি ডেভেলপ করার জন্য আপনি এটাকে একটা খাত বলবেন না। একদিকে বলতেছে দক্ষতার বিকল্প নাই, তাহলে এই দক্ষতা ডেভেলপমেন্টটা করবে কে? নানা সংকট পাশ কাটিয়ে এগিয়ে চলা বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে অবশ্য কাজ করছে বর্তমান সরকার। 5 বছরে বিদেশের মাটিতে নিশ্চিত করতে চায় 1 কোটি মানুষের কর্মসংস্থান। এই আকাঙ্ক্ষা পূরণের পথে আগামী অর্থ বছরের মোট বাজেটের 1% বরাদ্দ প্রবাসী খাতে রাখার পরামর্শ বিশ্লেষকদের। আমরা সরকারের এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো দরকার এবং সেক্ষেত্রে 1% মোট বাজেটের বরাদ্দ দেওয়া হয়। তাও যদি সম্ভব না হয় তাহলে বাজেটের মোট বরাদ্দের 0.05% অন্ততপক্ষে 1%-এর অর্ধেক মোট বাজেটে বরাদ্দ যদি দেওয়া যায় বাজেট থেকে, তাহলে আমরা অভিবাসন খাতের যে এখন কর্মপরিকল্পনা গ্রহণ করছি, প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রেরণ করব, তাহলে আমরা এই যে শ্রীলঙ্কা এবং পাশাপাশি দেশ যদি ফিলিপাইনের কথা বলি, তারা যেভাবে অল্প সংখ্যক কর্মী প্রেরণ করে প্রচুর উপার্জন করতে পারে, আমরা সেই উপার্জনটা করতে পারবো। বরাদ্দের অর্থ ব্যয় সরকারি টিটিসিতে বৈদেশিক শ্রমবাজারের চাহিদাকে মাথায় রেখে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ সংশ্লিষ্টদের। কিন্তু মনে করেন যারা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুবিধা হচ্ছে যে তারা বছরের পর বছর অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক জটিলতা বা ডিরেগুলেশনের কারণে ব্যবসায়ী উদ্যোক্তারা ভুগছে।
সমস্যা দূর করতে আগামী বাজেট সহ সব ক্ষেত্রে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় 2026-27 অর্থ বছরের বাজেট সামনে রেখে উদীয়মান ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। ব্যবসায়ীদের এবং উদ্যোক্তাদের লাইসেন্স ও সার্টিফিকেশনের জটিলতা দূর করতেও সরকার কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। দেশের প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি সরকার অংশগ্রহণ ও দায়িত্ব ও অংশীদারিত্বমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে চায়। কর আদায়ে সরকার পুরোপুরি ডিজিটালাইজেশনে জোর দিচ্ছেন বলেও জানিয়েছেন মন্ত্রী। অ্যাকচুয়ালি ব্যবসার যদি কোনো বাধা হয়ে থাকে বাংলাদেশে, বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি। আপনারা দেখতে পাবেন, আমি 11 তারিখ বাজেট স্পিচে ইউ উইল ফাইন্ড হোপফুলি সাম ডিরেগুলেশন। 19টা লাইসেন্স লাগে, 19টা লাইসেন্স নিতে তো আমার 6 মাস 1 বছর চলে যায়। এক জায়গা থেকে আমরা পারমিশন দিয়ে দেবো, ডিসাইড করছি। উই ওয়ান্ট টু ডেমোক্রেটাইজ দ্য ইকোনমি অ্যান্ড বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শুড বি এবল টু পার্টিসিপেট in the economic activities of the country. রাবিসা হত্যা মামলায় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের জবানবন্দিতে 2 রকম বক্তব্য দিয়েছেন আসামিরা। অপরাধ স্বীকার করে প্রধান আসামি সোহেল রানা ক্ষমা চাইলেও নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছেন তার স্ত্রী স্বপ্না বেগম। রাষ্ট্রপক্ষের অভিযোগ, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামিদের এমন কৌশল। আগামী সপ্তাহে এই মামলার রায়ের আশা করা হচ্ছে। পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার শুনানিতে আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল বুধবার। সব অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি 2 আসামির সামনে পড়ে শোনান বিচারক। এ সময় কাঠগড়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা নির্বিকার দাঁড়িয়ে থাকলেও কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী স্বপ্না বেগম। শুনানির শুরুতে কৌশলে দায় এড়ানোর চেষ্টা করেন ঘাতক সোহেল রানা। ঘটনার দায় চাপাতে চেষ্টা করেন ডলার নামের আরেক ব্যক্তির ওপর। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এটি বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বিলম্বিত করার অপকৌশল। শেষতক অপরাধ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন প্রধান আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করেন মামলার আরেক আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না। যেহেতু তিনি ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময়, অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি, এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে। আইও পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশন অনুসারে এই ব্যক্তি সম্পর্কে তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। যারা হেবিচুয়াল অফেন্ডার, তারা বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। আসামি পক্ষের আইনজীবী জানান, নিজেদের নির্দোষ প্রমাণে নতুন করে আর কোনো সাফাই সাক্ষী হাজির করা হবে না। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। দোষ স্বীকারই বলা যায়। আলোচিত এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে চরম অস্তিত্ব সংকটে তৃণমূল কংগ্রেস বিদ্রোহ ঘোষণা, 60 বিধায়কের মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, সব কমিটি ভেঙে দিলেন মমতা। বৃদ্ধা মা নূরজাহান বেগমের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় বড় ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মংলা বন্দরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে। এদিকে 75 বছরের ওই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা তা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট করেছেন এক আইনজীবী। জরাজীর্ণ ঘরে মরে পড়েছিলেন 75 বছর বয়সী নূরজাহান। অথচ একই বাসায় থেকেও মায়ের খবর জানতেন না মেয়ে, খোঁজ নেননি ছেলেরাও। খবর পেয়ে ওই বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজধানীর পল্লবীর এই ঘটনাটি শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি সমাজে ক্রমশ বেড়ে ওঠা পারিবারিক দূরত্ব আর বৃদ্ধদের নিঃসঙ্গ জীবনের নির্মম প্রতিচ্ছবি। এ ঘটনার তদন্ত চেয়ে বুধবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার। রিটে ওই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। তার মরদেহটি পচা অবস্থায় এবং পোকামাকড়, লাশটিতে পোকামাকড় সহ পাওয়া গিয়েছিল।
এবং পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে 7 থেকে 8 দিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। যিনি নার্স গিয়েছিলেন এখানে তিনি বলেছিলেন যে 1-2 বছর এই ঘরটি মনে হয় পরিষ্কার করা হয়নি। এই পরিস্থিতি, এই অমানবিক পরিস্থিতিতে মানবাধিকারের কোনো চরম লঙ্ঘন হয়েছে কিনা এটি নির্ণয় করার জন্য আমরা তদন্ত চেয়েছি। রিটকারী আইনজীবী জানান, মৃত নারীর বাসায় তার মেয়ে থাকতেন। এমন পরিস্থিতিতে একা একা কিভাবে মরে পড়ে থাকলো তা তদন্ত হওয়া প্রয়োজন। কেউ তার খোঁজ খবর নিল না, একাকিত্ব অবস্থায় তিনি লাশ হয়ে পড়ে রইলেন। এই বিষয়টি তদন্ত করে আমাদের ফৌজদারি, আমাদের দণ্ডবিধিতে যে অবহেলাজনিত মৃত্যু হয়েছে কিনা সেটি নির্ণয়ের জন্য আমরা তদন্ত চেয়েছি। এদিকে বৃদ্ধা মায়ের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় বড় ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মোংলা বন্দরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার মেজ ছেলে ডক্টর AKM আশিকুর রহমান বুয়েটের অধ্যাপক এবং ছোট ছেলে কানাডা প্রবাসী। মায়ের সঙ্গে একই বাসায় থাকতেন তার স্কুল শিক্ষক মেয়ে ফাতিমা নাসরিন সুলতানা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। জামিনের কাগজপত্র পৌঁছালে রাত 10:10 তিনি কারাগার থেকে বের হন। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। কারাসূত্রে জানা যায়, আগেই আদালতের মাধ্যমে জামিন হয় সেলিনা হায়াত আইভীর। পরে কারা কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয়। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সেলিনা হায়াত আইভীর আইনজীবী। গত বছরের 9 মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে সরকার। বুধবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে IMF। সংস্থাটি জানায়, নতুন একটি আর্থিক কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, যা বর্তমান বাস্তবতা ও নতুন সরকারের অগ্রাধিকারকে বিবেচনায় নেবে। ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ার পর মার্চ শেষে দেশের তফসিলি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা, যা ডিসেম্বর থেকে 31,400 কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, আগের তুলনায় ব্যাংকগুলো এখন বেশি সচেতন হওয়ায় ঋণ পুনঃতফসিল বিবেচনা করা হচ্ছে কঠোরভাবে। এতে বেড়েছে খেলাপি ঋণের হার। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও মার্চ শেষে তা আবারও বেড়েছে। গত ডিসেম্বর মাস শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 5,57,200 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে বেড়েছে 31,487 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, গত মার্চ শেষে দেশের তফসিল ব্যাংকে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়ায় 18,24,000 কোটি টাকায়। আর একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,000 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে প্রায় 4,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 32.26%। যেগুলো সবগুলো সিদ্ধান্ত কিন্তু কার্যকর হয়নি, যেগুলি কার্যকর হয়েছেও তারা যারা 2% ডাউন পেমেন্ট দিয়েছে, কিন্তু তারা কিন্তু কেউ এখন রিপেমেন্টের পর্যায়ে যায়নি, যেহেতু গ্রেস পিরিয়ড চলমান আছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলো এখন অধিক সচেতন, ফলে ঋণ শিডিউলিং বিবেচনা করা হচ্ছে কঠোরভাবে। ব্যাংকের যারা ম্যানেজমেন্ট, তারা বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন টিমের চেয়ে তারা অধিকতর কনজারভেটিভ হয়ে যাচ্ছে। তারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে যেটা খেলাপি হওয়ার না, সেটাও তারা কোয়ালিটিভ জাজমেন্টে ক্লাসিফাইড করে দিচ্ছে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণের হার বিতরণ করা ঋণের প্রায় 46%। এসব ব্যাংকের মোট ঋণের পরিমাণ 3,26,600 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির জেরে চরম অস্তিত্ব সংকটে পড়েছে দীর্ঘ 15 বছর রাজ্য শাসন করা দল তৃণমূল কংগ্রেস। বুধবার দলের 60 বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছেন। এই নাটকীয় পরিস্থিতির পর সন্ধ্যায় দলের সব কমিটি ভেঙে দিয়েছেন মমতা। এমন পরিস্থিতিতে মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম অস্থির সময়ের মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস। নিজ দলের ওপর নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরই মধ্যে দলটির 80 জন বিধায়কের মধ্যে 60 জনই মমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
বুধবার সকালে বিদ্রোহী বিধায়কদের পক্ষে ঋতব্রতদের কাছে 60 জনের স্বাক্ষর সহ চিঠি জমা দেন। বিকেল 4:30টায় বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে হওয়া প্রশাসনিক বৈঠকে যোগ দেন তৃণমূলের প্রায় সব বিদ্রোহী বিধায়ক। আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। এদিকে তৃণমূলের এমন নজিরবিহীন ভাঙন পরিস্থিতির মধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও ইস্তফা দিয়েছেন। চরম এই অস্থির সময়ের মধ্যে মমতা তৃণমূলের পশ্চিমবঙ্গ ও সব শাখার কমিটি ভেঙে দিয়েছেন। ফলে বিধানসভা ও দলীয় নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঠিক কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। প্রতি বছর কোটি কোটি ডলার দেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। কিন্তু দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও অনেক ক্ষেত্রে অবহেলা ও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। আগামী বাজেটে রেমিটেন্স যোদ্ধার স্বীকৃতি, পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রবাসীদের। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা সরকারের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন। তার মধ্যে অন্যতম হল রেমিটেন্স যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে থাকা সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ। প্রবাসীরা বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। তাদের অভিযোগ, দেশে তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অনেক সময় জমি জমা দখল, প্রতারণা এবং হয়রানির ঘটনা ঘটে। এসব সমস্যার সমাধানে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন তারা। এছাড়া রেমিটেন্সে প্রণোদনা বৃদ্ধি, বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সহজীকরণ, দূতাবাসের সেবার মান উন্নয়ন, দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, স্বাস্থ্য বীমা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির চালুরও দাবি জানিয়েছেন প্রবাসীরা। আগামী বাজেটে এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ প্রবাসীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে বলে আশা তাদের। ই পাসপোর্টগুলো এখন হচ্ছে, সেই পাসপোর্টগুলোকে কিভাবে সহজ করা যায় সে ব্যবস্থা আমি আশা করি সরকার নেবেন। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে এই হয়রানি থেকে মুক্ত করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী বান্ধব বাজেট প্রণয়ন করা হলে একদিকে যেমন রেমিটেন্স প্রবাহ বাড়বে, অন্যদিকে বিদেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে আস্থা ও উৎসাহ বৃদ্ধি পাবে। তাদের এই দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাগুলো আসন্ন বাজেটে কতটা প্রতিফলন হয় সেদিকে তাকিয়ে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি প্রবাসী বাংলাদেশি। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সরকারের প্রস্তাবিত নতুন শ্রম আইনের বিরুদ্ধে সাধারণ ধর্মঘটে অচল হয়ে পড়েছে পর্তুগাল। বুধবার হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা সীমিত পরিসরে চালু থাকলেও বন্ধ ছিল মেট্রো রেল সহ অনেক সরকারি কার্যক্রম। বাতিল করা হয় 5 শতাধিক ফ্লাইট। লিসবন থেকে সে খবর জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। কর্মীদের অধিকার ক্ষুণ্ণ করবে এমন অভিযোগে সরকারের প্রস্তাবিত শ্রম আইন বাতিলের দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠন সিজিটিপি। স্থানীয় সময় বুধবার পর্তুগালের রাজধানী লিসবন থেকে কোনো দূরপাল্লার ট্রেন ছেড়ে যায়নি, আবার শহরেও কোনো ট্রেন প্রবেশ করেনি। স্টেশনে এসে অনেক যাত্রী ট্রেন বাতিলের খবর পেয়ে ফিরে যান। ধর্মঘট সফল করতে স্টেশনগুলোতে সক্রিয় ছিলেন ইউনিয়নের সদস্যরা। ধর্মঘটের কারণে মধ্যরাত থেকেই বন্ধ রাখা হয় মেট্রো রেল স্টেশনগুলোর প্রবেশপথ। সীমিত আকারে বাস চললেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। অনেক পর্তুগিজ কর্মী কাজে না গেলেও গণপরিবহন সংকটের কারণে কাজে যেতে বাধ্য হওয়া অভিবাসী ও অন্যান্য কর্মীরা ভোগান্তিতে পড়েন। ধর্মঘটের কারণে বাস, মেট্রো, কম্বো সবই বন্ধ। আমাদের সবাই কাজে আসতে আজকে সমস্যা হচ্ছে। আশা করি সরকারের দিকে বিশেষভাবে নজর করবে এবং এটাকে সলভ করার চেষ্টা করবে। শুধু লিসবন নয়, দেশের বিভিন্ন শহরেও ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করেন নার্স,
চিকিৎসক সহ বিভিন্ন পেশার মানুষ। সিজিটিপির নেতারা বলছেন, শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে নতুন শ্রম আইন জনগণ মেনে নিতে প্রস্তুত নয়। সিজিটিপি শ্রমজীবী মানুষকে তাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই অন্যায্য আইন বাতিল করতে সরকারকে বাধ্য করা সম্ভব। এত মানুষের দাবি সরকার উপেক্ষা করতে পারবে না। ধর্মঘটের সবচেয়ে বড় প্রভাব পড়ে লিসবন বিমানবন্দরে। বাতিল করা হয় 5 শতাধিক ফ্লাইট। নির্ধারিত দিনে ভ্রমণ করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়া শিক্ষক ও শিক্ষা খাতের কর্মীরাও ধর্মঘটে অংশ নেয়। দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল। দুটি সাধারণ ধর্মঘটে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি আইনটির বিপক্ষে দেশটির অধিকাংশ শ্রমজীবীর অবস্থানের পরেও সরকারের অনড় অবস্থানকে অত্যন্ত দুঃখজনক বলছে সংশ্লিষ্টরা। বিপুল গণদাবি উপেক্ষা করে এই আইনটি বাস্তবায়ন করা হলে এটি পুরো পর্তুগালকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিবে বলে মত তাদের। তাই অন্তত আজকের এই সাধারণ ধর্মঘটের পর সরকার তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে প্রত্যাশা তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ফিনল্যান্ডে বসন্তের শেষ ভাগ থেকে গ্রীষ্মের শুরুতে দেখা দেয় এক ভিন্ন রকম দৃশ্য। ছোট নদী আর খালের স্রোতে দল বেঁধে উঠে আসে হাজার হাজার সার্কি মাছ। ডিম ছাড়ার মৌসুমে প্রকৃতির এই ব্যতিক্রমী দৃশ্য স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও আকৃষ্ট করছে। ফিনল্যান্ড থেকে জানাচ্ছেন মহিউদ্দিন মধু। বরফ গলার পর ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করেছে ফিনল্যান্ডের নদী ও হ্রদের পানি। আর ঠিক তখনই গভীর পানি ছেড়ে অগভীর স্রোতের দিকে ছুটে আসে সার্কি মাছ। ডিম ছাড়ার মৌসুমে নদী, খাল কিংবা ছোট পানির প্রবাহের জায়গাগুলোতে একসাথে জমা হয় বিপুল পরিমাণ মাছ। স্থানীয় ভাষায় সার্কি নামে পরিচিত এই মাছ মূলত ফ্রেশ ওয়াটার স্পেসিয়াস। বসন্তের এই সময়ে প্রজনন মৌসুম হওয়ায় মাছগুলো দল বেঁধে স্রোতের বিপরীতে চলতে থাকে। ফলে অনেক জায়গায় পানির প্রবাহ যেন মাছ চলাচলের পথে পরিণত হয়। স্থানীয়দের পাশাপাশি প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছেও এটি এক আকর্ষণীয় সময়। অনেকে মাছ ধরছেন, কেউ আবার ক্যামেরাবন্দি করছেন প্রকৃতির এই বিরল মুহূর্ত। উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এখানে এসে আমার তো খুবই ভালো লাগছে, কারণ বাংলাদেশে আমরা এরকম মাছ শিকারের অভিজ্ঞতা আমাদের কখনো নেই। আমার লাইফে আমি এত মাছ জীবনে আগে কখনো দেখিনি। প্রকৃতির নিয়ম মেনে প্রতি বছরই এই মৌসুমে ফিনল্যান্ডের নদীগুলোতে তৈরি হয় মাছের এক অনন্য রাজ্য। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। দক্ষিণ আফ্রিকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে জোহান্সবার্গে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে দক্ষিণ আফ্রিকা বিএনপি নর্থ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা বিএনপি নর্থের সাবেক আহ্বায়ক জহিরুল আলম তরুণ। প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি ইমরান আলী বাবুল। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অনুষ্ঠানে অংশ নেন। শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহক পর্যায়ে ইউনিটে 1.5 টাকা বাড়িয়ে 10.5 টাকার বেশি নির্ধারণ। ক্ষুব্ধ ভোক্তা, প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে জামায়াতের বিক্ষোভ। হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা, যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2, সতর্ক অবস্থানে বিজিবি। এবং নির্যাতন করে টিকে থাকা যায় না, সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে হবে। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব, দেশ অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান।